আমি এত বিস্তারিত বলতে চাই না। আমি এটাই বলবো যে এ ব্যাপারে আপনাদের কিন্তু মানে সততার সাথে কাজ করলে সবাই লাভবান হবে। আর মানুষকে একটা উৎসাহিত করা। আমরা জানি আমাদের অনেক ব্যবসায়ীরা আছেন যারা হয়তো এক্সপোর্ট করছেন বা ইম্পোর্ট করছেন, তারা ইন্স্যুরেন্স করে না, ওই সামান্য টাকা দিতে হয় সেই জন্য। কিন্তু তবে যখন দুর্ঘটনা ঘটে যায় তার যে বিশাল লোকসান হয়ে যায় সেটা সে ভুলে যায়। তো এই ব্যাপারে মানুষের আগ্রহটা বাড়ানোর জন্য যথেষ্ট ব্যবস্থা আপনাদের নিতে হবে, প্রচারণাটা নিতে হবে, যেটা না করলে কি ক্ষতি হতে পারে আর করলে কি লাভ হতে পারে, এই বিষয়গুলি মানুষের কাছে আরও ভালোভাবে দেখতে হবে। আর এ ধরনের কোনো যারা এই যে 2 নম্বরই করে টাকা নিতে চায় সেগুলো ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কাজে এই বিষয়ে আমি মনে করি যে আপনারা আরও বেশি সতর্ক থাকবেন। কারণ বিমা মানে হচ্ছে একটা আমানত, আপনি একটা আমানত রাখছেন, সেই আমানতটা যথাযথভাবে যেন সময় মতো মানুষ পেতে পারে, আবার এটা পেতে যেন কোনো ঝক্কি ঝামেলা পোহাতে না হয়। তার যেটা প্রয়োজন এবং যেটা তার চাহিদা বা যেটা তার প্রাপ্য, আমি বলবো যেটা তার প্রাপ্য, সেজন্য সহজে সেটা পেতে পারে, সে ব্যবস্থাটাও করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে পাশাপাশি অন্য কোনো 2 নম্বরই করে নিতে চাচ্ছে কিনা সেটা দেখতে হবে, কিন্তু তার টাকাটা যেন সে পায়, কোনো হয়রানি না হয়, সে হয়রানি বন্ধ করার। আর এখন তো ডিজিটাল ব্যবস্থা আছে, কাজে সেদিক দিয়ে অনেক সুবিধার, সিসি ক্যামেরা আছে, সেখান থেকে নজরদারি অনেক কিছু করা যায়। কাজে সে বিষয়টার দিকে আমি মনে করি আরও সতর্ক থাকা এবং এ বিষয়ে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে মনোযোগ দিতে হবে। আমাদের গ্রাহকদের বিমার ক্ষেত্রে যে প্রিমিয়াম দেওয়ার ব্যাপারেও একটা হয়তো ভুলেই যায় বা দেওয়া হয় না, মনে থাকে না, এরকম একটা অবস্থা হয়। তো সেখানে তাদের কাছে স্মরণ করিয়ে দেওয়া এবং সেটা ঠিকমতো পৌঁছালো কিনা সে ব্যবস্থা নেওয়া, এই বিষয়টার দিকে একটু নজর দিতে হবে, যাতে করে বিমাটা সবসময় চালু থাকে, সেই ব্যবস্থা নিতে হবে। উন্নত বিশ্বের মতো বিমা ব্যবস্থা আমাদের দেশেও চালু হোক, সেটাই আমরা চাই। আমাদের সরকার যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি দিয়েছে সেগুলি আরও কার্যকর করতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা যেহেতু অ্যাকচুয়ালি আমরা দেশে পাই না, যার কারণে তাদের শিক্ষার জন্য, ট্রেনিংয়ের জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছি। তবে বৃত্তি দেওয়ার পর আমি এটাও আবার তাদেরকে সতর্ক করেছি, এটা আমারই অনুরোধে করা হয়েছে, আমি ব্যবস্থা করেছি, কিন্তু সাথে সাথে এটাও সতর্ক করেছি যে যাদেরকে আমরা বৃত্তি দেব, বিদেশে যাবে, অ্যাকচুয়ালি হিসেবে শিক্ষা গ্রহণ করবে, তার জন্য ফিরে এসে দেশের জন্য কাজ করে। আর এটা যদি না আসে বা কেউ যদি ফাঁকি দেয়, তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। মানে এমন একটা ব্যবস্থা নিতে হবে যে আমাদের বৃত্তি নিয়ে পড়াশোনা করে, কারণ ওখানে পড়াশোনা ডিগ্রি পেলে ইংল্যান্ডে বিশেষ করে সাথে সাথে চাকরি পেয়ে যায়, তো আবার ওই চাকরির লোভে যেন চলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু যাদেরকে দেবেন তারা যেন ঠিকমতো মানে শিক্ষা নিয়ে আসে, কারণ দেশের জন্য তো কাজ করতে হবে সবাইকে। সবার ভিতরে এই দেশের প্রতি একটা দায়িত্ববোধ থাকতে হবে, সেই বিষয়টার দিকে আমি বলবো আমাদের এটা আমাদের অর্থ মন্ত্রণালয়কেও যেমন দেখতে হবে, আর সাধারণ মানুষের মাঝেও আমার মনে হয় এই চেতনাটা আরও জাগ্রত করতে হবে, সেদিকে আপনারা দেখবেন। আমাদের ইতিমধ্যে আমরা একটা ঘোষণা দিয়েছি, আপনারা জানেন যে আমরা সার্বজনীন একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি, যেটা আমি মনে করি যে আমাদের দেশের মানুষ, আসলে আমাদের অল্প ছোট দেশ, বিশাল জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যার জন্য তাদের একটা সুরক্ষিত জীবন দেওয়া। আর আমি চাই এদেশে কোনো মানুষ দরিদ্র থাকবে না, হতদরিদ্র থাকবে না, প্রত্যেকের জীবন জীবিকা চালুর মতো একটা সুন্দর ব্যবস্থা আমাদের সমাজে হবে, অর্থনৈতিকভাবে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি পরিকল্পনা নিচ্ছি, কাজ করে যাচ্ছে এবং তার সুফলও মানুষ পাচ্ছে। আজকে প্রায় শতভাগ আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, রাস্তাঘাটের উন্নতি করছি, ব্রডব্যান্ড সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, স্যাটেলাইট আমরা ব্যবহার করছি, আমরা প্রযুক্তি ব্যবহার করে আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে আসছি। কাজে এই আধুনিক প্রযুক্তির যুগে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিও আরও বেশি সচল হবে এবং মানুষ যে এই আমানতটা রেখে তার জীবনটাকে বা ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে বা ছেলেমেয়ের ভবিষ্যৎটাও সুরক্ষিত করতে পারে,
তার শিক্ষা দীক্ষা চিকিৎসা সব দিক থেকেই যে সুরক্ষা পায়, এই বিষয়টাকে ব্যাপক প্রচার করে মানুষকে আরও কাছে এগিয়ে নিয়ে আসা, এটাই আপনারা দেখবেন, সেটা আমি চাই। আমি আর সময় নেব না, অনেক সময় নিলাম। আমি এইটুকুই বলতে চাই যে আসলে বিমার সাথে তো আমাদের একটা জীবনের অনেক একটা গুরুত্বপূর্ণ অংশ জড়িয়ে আছে, কারণ আমার বাবা আমার যেহেতু নিজেই এই বিমা কোম্পানিতে কাজ করেছেন, আর সেই সাথে আমি চাই আমাদের দেশেও এই বিমা সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ুক। আমরা বেসরকারি খাতে এতগুলি বিমা কোম্পানি দিয়েছি, কাজে আপনারাও একটু আন্তরিকতার সাথে কাজ করেন, মানুষকে এই বিমা গ্রহণ করা বা এই খাতে যাতে সম্পৃক্ত হয় সে ব্যাপারে ব্যবস্থা নেন। আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ইতিমধ্যে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা এই করোনাকালীন সময়েও আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, সেটা ধরে রেখে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। তার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা দরকার সেটা আমরা করে দিচ্ছি। বিশেষ করে এই 13টা বছর, অর্থাৎ 2009 আওয়ামী লীগ সরকার আসার পর 2022 আজকে, যখন আমরা 2020-এ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, আমরা 2021-এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। করোনার কারণে যেহেতু আমাদের ঠিক সেভাবে করতে পারিনি, তবুও আমরা সেটা অব্যাহত রেখে এই উৎসব করে যাচ্ছি। কাজে সেই ক্ষেত্রে আমি বলবো যে জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীন দেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। বাংলাদেশ বিশ্ব দরবারে আজকে সম্মানজনক অবস্থানে আছে। মাত্র এই 3.5 বছরের মধ্যেই আমরা কিন্তু দেশকে পাল্টে দিতে পেরেছি। আজকে আমরা উন্নয়নের মহাসড়কের যাত্রা শুরু করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এটা যে সম্ভব সেটা হয়তো 75-এ 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর এটা অনেকেই আমাদের দেশের এই উন্নয়নটা তারা করতে দেয় নাই বা তারা চায়ও নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1975 সালে হত্যা করা হলো, এরপর জাতীয় 4 নেতাদের হত্যা করা হলো। শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেনি, সেই দিন আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ, আমার পরিবারের অনেক সদস্যকেও হত্যা করা হয়েছিল। আমার ছোট বোন রেহানার আমি বিদেশে ছিলাম, মাত্র 15 দিন আগে গিয়েছিলাম। একদিনে আমরা সব হারালাম, আমাদের কোথাও থাকার জায়গা নেই, আমরা রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছে। তখনকার সরকার আমার ছোটো বোনের পাসপোর্টটাও দেয়নি। সেই অবস্থার থেকেই 81 সালে যখন ফিরে আসি দেশে, একটা লক্ষ্যই ছিল, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, এই স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছাতে হবে, প্রত্যেকটা মানুষ যেন সুন্দর জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য। যেটা জাতির পিতা চেয়েছেন তার সেই স্বপ্ন আমরা গড়ে তুলতে চাই, এবং সেই প্রতিজ্ঞা নিয়েই দেশে ফিরেছিলাম এমন একটি অবস্থানে যেখানে খুনিদের রাজত্ব, কারণ আমার পিতামাতার খুনিদের বিচার করতে দেওয়া হয়নি, তখন তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। আমি আমার বাবা মা ভাই হারিয়েছি, আমার বিচার চেয়ে মামলা করার অধিকারটুকু পর্যন্ত ছিল না। আমি নিজে যখন সরকারে এসেছি, প্রধানমন্ত্রী হয়েছি, সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করেছি, তারপর সেই হত্যার বিচার করেছি। যে যুদ্ধাপরাধীরা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, নারী ধর্ষণ করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, যাদের বিচার শুরু হয়েছিল, তাদেরকেও সেই বিচারের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকেও ক্ষমতায় বসানো হয়েছিল। যখন যুদ্ধাপরাধীরা ক্ষমতায়, যখন খুনিরা ক্ষমতায়, তখন আমি দেশে ফিরে আসি। আমি জীবনের মায়া করিনি, আমার একটাই লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং যে আকাঙ্ক্ষা নিয়ে, যে আদর্শ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন, সেই আদর্শ বাস্তবায়ন করে তার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া। আজকে দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, এই মাত্র 13 বছরের মধ্যেই আমরা অর্ধেকের বেশি নামিয়ে আনতে সক্ষম হয়েছি। তো এবার সেন্সাস রিপোর্ট করার পর দেখা যাবে যে আমাদের দারিদ্র্যের হার আরও হ্রাস পেয়েছে। যদিও করোনার জন্য কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু বাঙালিকে কেউ থামিয়ে রাখতে পারেনি, কারণ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তো বলে গেছেন দাবায় রাখতে পারবে না, তা আমাদের দাবায় কেউ রাখতে পারবে না। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য।
স্বাধীনতার এই মাসে, সেটাই আমরা আশা করি। ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো। প্রজন্মের পর প্রজন্ম সুন্দরভাবে এই বদ্বীপ ভূমিতে বসবাস করবে, সে পরিকল্পনা আমি দিয়ে যাচ্ছি। কাজে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আশা করি। সবাইকে ধন্যবাদ এবং ধৈর্য ধরে দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।